সন্ত্রাস মানছি না, মানবো না। এনআরসি কেন বাতিল করা হলো? আসাম সরকার জবাব চায়, জবাব দাও। মানবো না। এনআরসি কেন বাতিল করা হলো? আসাম সরকার জবাব চায়, জবাব দাও। বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। শনিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান, বিজেপি সরকার আসার পর জনগণকে বিভিন্নভাবে লাঞ্ছিত এবং প্রতারিত করা হচ্ছে। এদিকে এনআরসির নাম নিয়ে জনগণকে বিভিন্নভাবে হয়রানি করছে বিজেপি সরকার। বিজেপি সরকার বলছে বাংলা ভাষা বললেই নাকি বাংলাদেশি, তাদেরকে জেলে ভরে দেওয়া হবে। এই হলো জনগণের ভোটে জয়ী হওয়া বিজেপি সরকার। বরাক উপত্যকায় একজন ভালো নেতা নেই, বাঙালিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবে বিধানসভায়। বিজেপি সরকার শুধু বিভাজনের রাজনীতি করতে জানে, বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছুই জানে না এই সরকার। সুস্মিতা দেব বলেন, তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারকে ভয় পায় না। জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারের সঙ্গে লড়াই করে যাবে। এই প্রতিবাদটা আমরা কেন করছি? আমি যখন সিএএ যখন এসেছিল, তখন সুস্মিতা দেব প্রথম বলেছিল যে বাঙালিদের নিরাপত্তার জন্য সিএএ দিয়ে কোনো কাজ হবে না। আজকে লজ্জার ব্যাপার, ভারতীয় জনতা পার্টি যারা হিন্দু বাঙালিদের ভোটে জিতে আসেন, সেই বিজেপি বিধানসভাতে প্রশ্নের উত্তরে বলছে যে আসার পরে শুধু 300টা অ্যাপ্লিকেশন হয়েছে আর শুধু 2জন হিন্দু বাঙালিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। যারা নিজেকে হিন্দুদের দল করেন ভারতীয় জনতা পার্টি, আজকে আমি প্রকাশ্যই সবার থেকে বলছি যে বিজেপির থেকে বড় বিশ্বাসঘাতক দল এই দেশের ইতিহাসে কোনোদিন হয়নি। বন্ধুগণ, 6 বছর আমরা যারা আসামে বসবাস করি, আমরা হিন্দু বাঙালি আছি, আমরা বাঙালি মুসলিম আছি, আমরা অসমিয়া আছি, বোডো আছি, মিসিং আছি, ডিমাসা আছি, বর্মন আছি, আমি রাজবংশী আছি। আমি প্রত্যেককে জিজ্ঞেস করতে চাই যে এনআরসিতে আমরা দীর্ঘ 6 বছর ভারত সরকারকে নাগরিকত্বের কাগজ দেখালাম। 6 বছর 2013 থেকে 2019 পর্যন্ত 6 বছর কাগজ দেখাবার পরে আমরা কি পেলাম আসাম রাজ্যতে? এটা প্রশ্ন করার সময় চলে এসছে। আজকে এনআরসিতে 19 লক্ষ মানুষ বাদ গেল। 7 লক্ষ ছিল হিন্দু বাঙালি, 4 লক্ষ বাঙালি মুসলমান, রাজবংশী, গোর্খা, অসমিয়া হিন্দু। আজকে এনআরসি নিয়ে বিজেপি কি করতে পেরেছে? এনআরসি নিয়ে ভারতীয় জনতা পার্টি বিফল। ওরা কি বলেছিল? হেমন্ত বিশ্ব শর্মা 2021-এর নির্বাচনে জাতি মাটি বেটি, যে জাতি মাটি বেটির নামে যে দল আজকে আসামে রাজত্ব করছে, সেই হেমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞেস করতে চাই যে 10 বছরের ডাবল ইঞ্জিন সরকার, আপনারা 10 বছর উচ্ছেদ করলেন না কেন? 10 বছর আপনারা জমি দখলের কথা বলছেন, 10 বছর আপনাদের বিজেপি সরকার জমি দখল নিয়ে কি করলো? আজকে জবাব দিন। আজকে আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা নির্বাচনে 6 মাস আগে কাকে খুশি করার জন্য আপনারা উচ্ছেদ করছেন, সেটার জবাব দিন। আপনাদের পায়ের নিচের দিকে, বিজেপির পায়ের নিচের দিকে জমি সরে যাচ্ছে, চাকরি নেই। বরাকের কয়টা ছেলে মেয়ে চাকরি পেয়েছে? আজকে আমি জিজ্ঞেস করতে চাই, শিলচর শহরের বুকে দাঁড়িয়েছে, কে পেয়েছে চাকরি? বরাক বাড়িতে কেউ পায়নি। আজকে সমস্ত আসাম রাজ্যতে মুখ্যমন্ত্রী কাউকে অ্যাকাউন্টে 1200 টাকা, কাউকে অ্যাকাউন্টে 1500 টাকা কেন দিচ্ছে? কারণ আজকে চাকরি দিয়ে আসামের যুব সমাজকে হেমন্ত বিশ্ব শর্মা ওদের সুরক্ষিত করতে পারেনি ভবিষ্যৎ বলে আজকে কারোর ব্যাংক অ্যাকাউন্টে 1200 টাকা আর
ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা। শিলচরের বাঙালিদের বলতে চাই, যারা পদ্ম ফুলকে ভোট দিন, বছরের পর বছর, দিনের পর দিন আপনাদের অধিকার আছে, বিজেপিকে প্রশ্ন করেন যে বাঙালিদের বিরুদ্ধে আজকে সমস্ত দেশে কি চলছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। ওরা হরিয়ানা পুলিশ, দিল্লি পুলিশ, রাজস্থান পুলিশ আজকে বিভিন্ন গরিব মানুষকে তুলে নিয়ে যাচ্ছে, জেলে দিয়ে দিচ্ছে, কারুর হাত পা ভেঙে দিচ্ছে, কারুর গায়ের উপরে গরম জল ফেলছে। ওদের দোষটা কি? ওদের দোষটা হলো ওরা বাংলায় কথা বলে। কেন করছে শুনে নিবেন শিলচরের বাঙালিরা, কেন করছে? কারণ ভারত সরকার, প্রাইম মিনিস্টার মোদি, হোম মিনিস্টার অমিত শাহ যারা বলেছিল যে বিদেশিকে বের করবে, আজ পর্যন্ত ওরা বাংলাদেশে কতজনকে পাঠাতে পেরেছে? আজকে বাংলাদেশি বলে ওরা আসামের মানুষের, অসমিয়া জাতির ভোট নিয়েছে, কিন্তু বাংলাদেশে কাউকে পাঠাতে পারেনি। এই বিফলতার জন্য, এনআরসির বিফলতাকে লুকাবার জন্য এখন বিজেপি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যতে যারা বাংলা ভাষা বলে ওদেরকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। কাটিগড়ায় বিএসএফের নিগ্রহে নির্মল নমশূদ্র নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু। থানা এবং সার্কেল অফিস ঘেরাও করে স্থানীয়দের বিক্ষোভ প্রদর্শন। 24 ঘন্টার মধ্যে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনড় স্থানীয় জনতা। শনিবার সকাল থেকে উত্তাল কাটিগড়া। ইন্দো বাংলা আন্তরিক সীমান্ত সাদিরখাল এলাকার স্থানীয় জনতার অভিযোগ, বিএসএফের নিগ্রহের ফলে প্রাণ হারিয়েছেন শহীদপুর দ্বিতীয় খন্ড গ্রামের 35 বছর বয়সী যুবক নির্মল নমশূদ্র। সূত্র অনুযায়ী শুক্রবার রাত 10টা নাগাদ রক্তাক্ত অবস্থায় বিএসএফ জওয়ানরা নির্মলকে কাটিগড়া এমজি মডেল হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে শনিবার সকালে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারকে না জানিয়ে নির্মলকে তুলে নিয়ে যায় বিএসএফ এবং অমানবিকভাবে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনা প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা কাটিগড়া থানা এবং সার্কেল অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শোনা কথা মানে বিএসএফ মানুষটারে ফালাইয়া বিএসএফ ডাকছে, পরে বিএসএফ রে পাওয়া গেছে না। কখন এরপরে তার দুজন গার্জিয়ান আছে লইয়া গেছে মেডিকেল যাওয়ার পরে যাওয়ার মনে হয় 5 মিনিট 10 মিনিট পরে বোধহয় মারা গেছে। মারা যাওয়ার পরে ওখান পর্যন্ত মেডিকেল ফালাইলে আছে, কোনো ধরনের কিছু নাই, তার মানে কোনো ধরনের এখন আমরা পাই না। এখন আমরা এলাকার পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করবো যে বিএসএফ কিতার লাগিয়ে মেইন রোডের মাঝে বাথরুমও বানিয়েছেন। বানানোর পরে দেখা গেছে এখানে পরে দেখিছে এটা একটা গাড়ি আর বিএসএফ 4-5 জন একটা লাশু মানে গাড়ির মধ্যে তোলটা গাড়ি লিয়ার পরে লাশুগুলো তারা দেখেছি দেখি জানা হয়েছে বিএসএফ। তারপরে সেই মানুষটা এখনো জীবিত আছে না নাই? তখন জীবিত, এখনো জীবিত, রাত্রে একটা সময় জীবিত, এখন বর্তমানে মারা গেছে। মানুষটা অনুমানিক এগুলো সবসময় রাস্তাঘাটে থাকে, আমরা সব সময় পাই। এ সুজা মানুষ, নিরীহ মানুষ, কোনো দরবার, কোনো জগলা জাতি কোনো তার জড়িত নাই, মদ গাঞ্জা কিচ্ছু না। এ সরল মানুষ রাস্তার থাকে, হে নিজে চাইটা ভাত বানায় খায়। গত রাত্রে অনুমান 1টা থেকে 1:30টার সময় খবরে প্রকাশ যে আমরা মানে পার্শ্ববর্তী তার বাড়ির মহিলা বা পুরুষেরা জিজ্ঞাসাবাদ করলে এরা কইছে যে একটা গাড়ির মধ্যে উঠাইয়া মানুষটারে আনা হয়েছে। মানুষটার পরিবারও আর কেউ নাই, হে একমাত্র তার গরুর মাঝে একলা থাকে, হে নিজে ভাগ করে নিজে খায়। এর লাগিয়া তার খোঁজ খবর একটা সময় নেওয়া হয়েছে না। সকালে উঠিয়া তখন খবর পাওয়া গেছে এটা ওখানে ফালাইল, বিএসএফর গাড়িয়ে উঠাইয়া আনিয়া ফালাইছে। আমরার ইকান ধারণা এই মানুষের কোনো দুশ্মন, কোনো মানুষে মারবো এরকম কুচ্ছু এরকম মানুষটা না। এই সমাজের কোনো দুঃখ থাকার কথা নাই এই মানুষের উপরে, এগুর কোনো দুশ্মন নাই। এটা আমরা 100% ভরসার সহিত হইয়ার বিএসএফের দ্বারা এই ঘটনাটা সংঘটিত হয়েছে। এরপরে আপনারা দেখুন বর্ডার যেখানে ঘটনা হয়েছে এখান থেকে কমপক্ষে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে প্রতিদিন 11টার পরে বিএসএফের পেট্রোলিং
ও পাবলিক সাধারণ পাবলিকের উপরে খালি হেনস্তা বিএসএফ এর এখানেও খালি কয়েকদিন পরে পরে তার কাটা হয় জালি কাটা স্মাগলিং এটা ধরা হয়েছে 50 মিটার পর বিএসএফ এরপরে জালি কাটা হয় তার কাটা হয় এখানে পেট্রোলিং না করিয়া কি 1.5-2 কিলোমিটার ভিতরে পিডব্লিউডি রাস্তার উপরে সাধারণ পাবলিকের উপরে কেউ যদি মাছ মারা কেউ যে একটা গরু আছে কেউ কিবা বাজার থেকে আইছে এরকম মানুষরে পাইলে প্রতিদিন হেনস্থা করা অশ্লীল ভাষায় গালাগালি করা মানুষে মানে হেনস্থ করা এটার শিকার আমরা প্রতিদিন আমরা এই চণ্ডীনগর প্রথম খণ্ড শহীদপুর দ্বিতীয় খণ্ড শহীদপুর প্রথম খণ্ড সব মানুষ এই সাইটের মানুষ আমরা ওতে অনেক কষ্ট আছি। বারাকের আওয়াজের সদস্যরা শিলচর পৌরসভার কমিশনার শ্রীমতী সৃষ্টি সিংহ IAS কে সম্বর্ধনা জানান এবং শিলচরের প্রধান নাগরিক সমস্যা নিয়ে একটি স্মারকলিপি জমা দেন। জমে থাকা আবর্জনা, নালা নর্দমা বন্ধ হয়ে থাকা, অবৈধ হকার, অপরিকল্পিত পার্কিং এবং জাল পার্কিং ফি আদায়। কমিশনার জাল ফি আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং জানান যে শুধুমাত্র অনুমোদিত কর্মীরাই এই ফি সংগ্রহ করতে পারবেন। হকারদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে যাতে রাস্তা দখলের সমস্যা মেটে। সাধারণ মানুষের সমস্যা জানাতে একটি হেল্পলাইন নম্বর খুব শীঘ্রই চালু হবে। তিনি এনজিওদের সহযোগিতা স্বাগত জানিয়ে প্রশাসন এবং নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান যাতে শিলচরকে একটি উন্নত শহর হিসেবে গড়ে তোলা যায়। উপস্থিত সদস্যবৃন্দ সিদ্ধিক্ষা রায়, শতদল আচার্য, সুচরিতা ধর, সৌমিত্র দত্ত রায়, শান্তনু রায়, জয়দীপ দত্ত, অনুপ দেব, প্রথমা দত্ত রায়, শঙ্কর পল, অর্পণ পাল, রাতুল ভট্টাচার্য। কিন্তু এখানে যে ট্রাফিক সমস্যা নিয়ে উনি এবং গার্বেজ নিয়ে উনি বলেছেন এবং মানুষের যে সহযোগিতা উনি আহ্বান করেছেন। কারণ আমরা যদি গার্বেজের জন্য আমরা যদি নিজের বাড়ির গার্বেজের জন্য আমরা যদি পয়সা না দিই তাহলে এবং এনজিওগুলোর সঙ্গে যুক্ত না হই তো কীভাবে হবে? শহরের যে ট্রাফিকের যে অপব্যবস্থা চলছে সেটার জন্য আমাদের মনে হয়েছে বিশেষভাবে রাস্তা দখল করে যে ভেন্ডাররা বসে আছে এবং শহরে কিছু ইললিগ্যাল পার্কিং যেখানে মিউনিসিপ্যালিটির কোনো পারমিশন ছাড়াই পার্কিং ফিজ নেওয়া হচ্ছে সেগুলো নিয়ম ম্যাডামকে আমরা জানিয়েছি। এবং রাঙ্গির খাল নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম, তো উনি বললেন যে টেম্পোরারি যে ক্লিন করা হচ্ছে তা যা ফান্ড আছে ওটা ইউটিলাইজ করা হচ্ছে, কিন্তু যদি আমাদের পার্মানেন্ট সলিউশন লাগে তাহলে আমাদের একটা 30 to 40 crores-এর একটা ফান্ড দরকার, যেটা দিয়ে একটা পার্মানেন্ট ড্রেজিং করা হবে কমপ্লিটলি এটাকে ক্লিন করার জন্য। আরেকটা আবেদন রাখবো ম্যাডামের কাছে আবেদন যাতে আমাদের প্লাস্টিক ইউজটা আমাদের বন্ধ হয়, কারণ এই প্লাস্টিক ইউজের জন্য আমাদের গার্বেজ বা ড্রেনেজ ব্লকেজটা সিস্টেমটা এরকম এত খারাপ হয়ে থাকে। তার ম্যাডাম ভীষণ অ্যাক্টিভ অ্যান্ড শি ইজ ভেরি রেসপন্সিভ অ্যান্ড হেল্পফুল। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু হার যে উনি আমাদের সব প্রবলেম শুনেছেন। শিলচরকে সুন্দর করতে হলে যেমন প্রশাসনিক প্রচেষ্টা লাগবে তেমন করে যে আমাদের যে জনসাধারণ ওরাও যদি সঠিকভাবে না আসে এগিয়ে তাহলে শিলচরকে সুন্দর এবং আবর্জনা মুক্ত শহর করা যায়। কবরস্থানে মাদক, সীমান্তে ফেন্সিডিল পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ। আসামের শ্রীভূমিতে নেশা কারবারিদের নজর এবার কবরস্থানের ওপর। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে 6 নম্বর জাতীয় সড়কের মোবারকপুর অঞ্চলের এক কবরস্থানে। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নেশা জাতীয় কাপ সিরাপ ফেন্সিডিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। পুকুরের সাহায্যে কবরস্থানের ভেতরে খুঁজে বের করা হয় এই বিপুল পরিমাণ ফেন্সিডিল। কবরস্থানটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 400 মিটার দূরে। প্রাথমিক অনুমান রাতের অন্ধকারে কবরস্থানকে আড়াল হিসেবে ব্যবহার করেই মাদক পাচারের ছক কষেছিল চক্রটি। উদ্ধার হওয়া ফেন্সিডিল বাংলাদেশি পাচারের জন্য জড়ো করে রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। বিএসএফের পক্ষ থেকে করিমগঞ্জ সদর থানায় খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে এখনো পর্যন্ত এই চক্রের সঙ্গে জড়িত কারা বা কে কবরস্থানে ফেন্সিডিলগুলি লুকিয়ে রেখেছিল সেটি স্পষ্ট নয়। তদন্তের পরেই আসল তথ্য উঠে আসবে বলে মনে করছে পুলিশ প্রশাসন। ঘটনা তো আমরা তো জুম্মার নমাজ পড়িয়া বারণের পরে দেখছি মানে এইখানে জঙ্গলও কিছু অবৈধ জিনিস পাওয়া গেছে। খেয়ে করলো খেয়ে নাই তা তো কোনো ধরা পড়ছে। আমরা গ্রামবাসীর দাবি হইল গিয়া এরারে দরিয়া উপযুক্ত শাস্তি দেব। এক তো হইল গিয়ে এটা হইল কবরস্থান, একদম সাফ সুন্দর জায়গা, অর্থাৎ গিয়ে এইরকম কাজ করা। আর কিছু মানুষ আছে তো আন্দু খেওরের গড় দুশ্মনী মিঠাইত করে নিয়ে মালও রাখি দেয়, রাখিয়া চায় দৌড়াইতো। ইলা অসভ্য কাম আমরা গ্রামও চলে। তো প্রশাসনের কাছে আবদার হইল গিয়ে ওটাও মানে ওই গেলে অবৈধ কাম টোটাল বন্ধ হইতো।
আর পালা মানুষ যাতে কোনো দুঃখ পায় না, আর যারা এইরকম কাম করছে এর উপযুক্ত শাস্তি দেব। এলংজুরি এটা তো অনুমান নাই, আমরা তো দূরই খাড়াই। বর্ডার সিকিউরিটি ফোর্স আর করিমগঞ্জ থানা। ওটা কোন জায়গা? এলংজুরি খবরস্থান। এক কিশোরীর জীবন মৃত্যুর লড়াই, চিকিৎসা ব্যর্থতা নাকি আর্থিক অক্ষমতা? সপ্তম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন বেগম মজুমদার বর্তমানে কোমা অবস্থায় শয্যাশায়ী। প্রায় 6 মাস আগে মাথায় অসহ্য যন্ত্রণা অনুভবের পর থেকে চিকিৎসার জন্য তার পরিবার বারবার হাসপাতালে ছুটেছেন। গুয়াহাটি জিএমসি ও শিলচরের 2টি বেসরকারি নার্সিংহোমে 3 দফা অস্ত্রোপচার হয়েছে ইয়াসমিনের। চিকিৎসকদের পরামর্শেই এই অস্ত্রোপচারগুলি করা হলেও কোনো উন্নতি হয়নি, বরং তৃতীয় অস্ত্রোপচারের পর থেকেই কোমায় চলে যায় ইয়াসমিন। মালুকসাম গার্লস হাই স্কুলের ছাত্রী ইয়াসমিনের বাড়ি দোতপাতিল ষষ্ঠ খণ্ডে। তার পিতা কবির হোসেন চৌধুরী একজন অটো চালক। ইতিমধ্যে প্রতিবেশীদের সহায়তায় চাঁদা তুলে প্রায় 2 লক্ষ টাকার চিকিৎসা ব্যয় করা হয়েছে। বর্তমানে চিকিৎসকরা আবার অস্ত্রোপচারের পরামর্শ দিচ্ছেন, কিন্তু পরিবারের পক্ষে আর্থিকভাবে তা অসম্ভব। শনিবার একটি সাংবাদিক সম্মেলনে ইয়াসমিনের দাদু আবুল হোসেন মজুমদার কাতর আর্জি জানান, এই শিশুর জীবন বাঁচাতে প্রশাসন ও সমাজের সহানুভূতি একান্ত প্রয়োজন। চিকিৎসকদের প্রতিও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া সম্প্রতি জিরিবামের এক রোগীর চিকিৎসা সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গ টেনে এলাকার বাসিন্দারা সন্দেহ প্রকাশ করেছেন ইয়াসমিনের ক্ষেত্রেও চিকিৎসাগত গাফিলতির ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত সাপেক্ষ বলে মত প্রকাশ করেছেন অনেকেই। বাসা দেওয়ার বাদে 2টা চিপ দিছে রাত্রে, দেওয়ার বাদে দেখা যায় বাচ্চা অজ্ঞান হইয়া পড়ে দিচ্ছে। হ্যাঁ, বাচ্চা কোনো কিছু খায় না, অজ্ঞান হইয়া পড়ে দিচ্ছে তোমার মতন। হ্যাঁ, বাচ্চা প্রদিক থেকে সদিকে সরে না, একদম সিধা তোমার মতো পড়ে দিচ্ছে। পড়ার বাদে দেখা যায় আমরা কিতা করা যায়, গেলাম স্যারের গেছেন আবার। হ্যাঁ, স্যারে বললে এক কাজ করো, হ্যাঁ অ্যাডমিশন করো সাউথ সিটি। করলাম সাউথ সিটিতে অ্যাডমিশন করার বাদে তাই না আবার সিটি স্ক্রিন 2টা করছে। হ্যাঁ, ও কুমা হিসাবে 2টা সিটি স্ক্রিন করছেন। করার বাদে দেখা যায় বাচ্চা, হ্যাঁ, আর তাই না কইলা যে না নাকের দিন লত লাগাইয়া তারা খানিও নিয়ে দিছে। কইলা যে বাচ্চাটা আবার ডুলি গেছে, সরি গেছে, আবার অপারেশন করতে লাগবে। আমি স্যার কিতাব হইন আপনি কুমা হিসাবে বাচ্চারা কীরকম আপনি অপারেশন করতাম? হ্যাঁ, এটা কিতা মনে করলে আপনারা? হ্যাঁ, এটা না স্যার আর হইতো আর আমি অপারেশন করতাম না। তাই হইলে আমার এক কিতাব পড়তায় না, কিতাব বাসায় যাও গিয়া। হ্যাঁ, ও মেডিসিন লিখে দিছেন আর ও কুমা হিসাবে আমার বাচ্চা বাসার তাই গিয়া দিছে। দেওয়ার বাদে দেখা যায় আমার বাচ্চা আজ পর্যন্ত কুমা তো রইল। হ্যাঁ, আজকে 20 তারিখ থাকি, আজকে হইল 1 তারিখ, আমার বাচ্চা কুমা তো আছে না, ডাইনে লড়ে না, বাবুয়ে লড়ে না, কিছু হয়। হ্যাঁ, ও কুমার পড়ে রয়েছে। আমি স্যারকে জিগাইলাম, স্যার কিতা করতাম স্যার আমি এই অবস্থা? হ্যাঁ, তাই না আমারে রিপ্লাই দিলা, আমি তো চেষ্টা করছি। এরকম আমার কিতা পুতুল পাইলা না, কিতা বারবার কাটতা আর বারবার দিতা। হ্যাঁ, এটা তো পুতুলের মতো তাই কাটছই। হ্যাঁ, কাটিয়া আজ আমার বাচ্চাটারে জীবনটারে নষ্ট করে ফেলাইছ। এখন যে আমরা বাইরে যেতাম এই মতো আমরা ক্যাপাসিটি নাই। আর তার দিয়ে আমি কইছি 2 নম্বর অপারেশন করতে সময় কইছি, স্যার এই পয়সাটা গ্রামের মানুষে তুলিয়ে আপনার এই পয়সাটা দিছে, আপনি চিন্তা করবা। এটা এত গরিব একটা অটো চালায় বাবা, কীরকম পরিবারটা এত পয়সা করি হ্যান্ডেল করে, ঋণ টিন মানুষের সাহায্য করদা, যে কিলা কিতা স্যার। এখন আমরা ডাক্তারে যেটা কই সেটা আমরা শুনতে লাগে। হ্যাঁ, তারার বাসা যদি আমরা শুনি না করবো তুমি ডাক্তারই গেছো। হ্যাঁ, আমরা যেটা হই আর ওটা করই। এই খোয়াদ গিয়া দেখা যায় যে আমার বাচ্চাটার জীবনটা নষ্ট। এখন যেন আমি বাইরে যেতাম এর মধ্যে আমার ক্যাপাসিটি নাই। হ্যাঁ, ও আমরা বাচ্চাটা তোমার করে দিচ্ছি। শিলচরের 9 নম্বর ওয়ার্ডে রাইজের দলের কমিটি গঠন, পৌর নির্বাচনে লড়ার বার্তা। আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে রাইজের দল তাদের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে
শনিবার 9 নম্বর ওয়ার্ড কমিটি গঠন করে। উদারবন্দ সমষ্টির ইটখালা খাসিয়াপট্টি এলাকায় আয়োজিত এক সভায় এই ওয়ার্ড কমিটি গঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাইজের দলের কাছাড় জেলা সভাপতি জাবেদ মিয়াদাত লস্কর। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সবাই বক্তব্য রাখতে গিয়ে জাবেদ মিয়াদাত বলেন, রাইজের দল শিলচরের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জনগণ আমাদের উপর আস্থা রাখছে এবং আমরা নির্বাচনে লড়ে জয়ী হব। তিনি আরও বলেন, অখিল গগৈ একজন সাহসী নেতা। স্মার্ট মিটার ইস্যুতে তিনি জনগণের স্বার্থে মুখ খুলেছেন। তার প্রতিবাদের ফলেই সরকার স্মার্ট মিটার প্রকল্প থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এদিন 9 নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় সেলিম উদ্দিনকে। এছাড়াও কমিটিতে আরও অন্যান্য পদে নির্বাচিত করা হয় আরও বেশ কয়েকজনকে। উপস্থিত ছিলেন মনোমঙ্গল নাথ শাস্ত্রী, অনিতা সিং, আবিদা বেগম, মধুমিতা সিং, ফিরোজা বেগম, সাকিল আহমেদ, মিনাল মজুমদার এবং শকিল উদ্দিন প্রমুখ। আমাদের রাইজোর দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে মালগ্রাম কাশিয়াপট্টি আর 9 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটি আমরা গঠন করেছি। আগন্ত ওই আমার মিউনিসিপাল কর্পোরেশনের জন্য এই ওয়ার্ড কমিটির আমাদের অভিযান চলছে। প্রত্যেকটা কাছাড় জেলা শিলচর শহরের প্রত্যেকটা জায়গায় আমরা ওয়ার্ড কমিটি গঠন করবো। অন্তত 5 থেকে 8 জন ক্যান্ডিডেট আমরা মিউনিসিপাল কর্পোরেশনকে সামনে রেখে আমরা এই প্রার্থী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী মাসে এই মাননীয় বিধায়ক অখিল গগৈ মহাশয় শিলচর শহরে আসবেন। আমাদের উদারবন্দ সমষ্টিতে বৃহত্তর আকারে একটা পাবলিক মিটিং আমাদের হবে আগন্ত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। তো মানুষ যথেষ্ট সমর্থন করছেন কি মাননীয় বিধায়ক অখিল গগৈ মহাশয় যেভাবে কাজ করে যাচ্ছেন আসামে, যেহেতু বিরোধী ভূমিকায় আমরা নেই, তারপরেই উনি বিরোধী দলের নেতা হিসাবে বিরোধী ভূমিকা পালন করছেন। আমরা সবাই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করি এবং ওনাকে দেখে অন্তত কাছাড় জেলায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন রাইজের দল। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কলাছড়ায় রেল দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি, আবারও রেল দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তি। শনিবার সকাল 12:30 নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ত্রিপুরার কলাছড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম লক্ষণ চন্দ্র দাস, বয়স 52, পিতা ধীরেন্দ্র চন্দ্র দাস, কালীবাজার এসসি কলোনি বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আগরতলা থেকে সকাল 10:50 সাবরুমের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনটি কলাছড়া থাইলিক তুইসা স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছাতে লক্ষণ দাস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। এ ঘটনার ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। রেখার কাছে ছবি তুলতে আসছিল, 12:30 মেরে ট্রেনে ধাক্কা লাগছে। কি নাম বাবার? বয়স 50-এর কাছে। নাম কি জানেন? লক্ষণচন্দ্র দাস। বয়স কত কইছ? 50-এর কাছে। একটার পরে 1:01টার দিকে একটা খবর আছে যে কলাছড়া থাইলিক তুইসা স্টেশনের পাশে একজন ভদ্রলোক, উনি এই এলাকার, ওনার নাম লক্ষ্মণ চন্দ্র দাস, বয়স অনুমান 50। তো উনি কানেও শুনেন না, এটা ওনার পরিবারের বক্তব্য এবং এলাকাবাসীর বক্তব্য। তো উনি নাকি ওই আগরতলা সাবরুমগামী ট্রেনে বোধহয় রান ওভার হয়েছে। তো ওনার বডি আমরা দেখছি। এখন আমাদের যাবতীয় আইনত যা করো আমরা করে নিয়েছি। তো এখন আমাদের আর কিছু প্রসিডিওর বাকি আছে, ওটা ফলো আপ করে আমরা বডিটা কলাছড়া হসপিটালে নিয়ে যাচ্ছি। সেখানে পোস্টমর্টমের পরে ডেড বডি ওনার পরিবার পরিজনের কাছে আমরা হ্যান্ড ওভার করে দেবো। ওনার বাড়ি কোন জায়গাতে স্যার? ওনার বাড়ি হচ্ছে কি এসসি কলোনি। আইনি এবং স্বাস্থ্য পরিষেবা শিবির আয়োজিত কাঠুয়াছড়ায়
আজ সেবা সূর্য সংস্থার পক্ষ থেকে আইনি পরামর্শ এবং সহায়তা শিবির এবং চক্ষু পরীক্ষার শিবির এবং মেগা চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল বাগবাসা বিধানসভার চুরাইবাড়ি থানার অন্তর্গত কাটুয়াছড়ার 1 নম্বর ওয়ার্ডে। এই শিবিরটি সকাল 10টা হইতে দুপুর 3টে পর্যন্ত চলে। এই আইনি শিবিরে শিশু, বিকলাঙ্গ ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জায়গা জমি সংক্রান্ত সমস্যা এবং পিআরটিসি এই সকল বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং তাদের সমস্যাগুলিকে যেভাবে সমাধান সম্ভব সেদিকে পরিচালিত করা হয়। অর্থাৎ যার যে দপ্তরের অধীন সহায়তার প্রয়োজন ছিল সেই প্রয়োজন অনুসারে তাদের আলাদা আলাদা দপ্তরের আর্জি পৌঁছাবার ব্যবস্থা করা হয়। তথ্য অনুযায়ী এখানে মোট 17 জন সুবিধা গ্রহণ করেছেন। তাছাড়া এই স্বাস্থ্য শিবিরে ডাক্তার ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ। তথ্য অনুযায়ী সকল বিভাগ থেকে মোট 74 জন রোগী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন এবং চক্ষু বিশেষজ্ঞের কাছে মোট 40 জন পরিষেবা গ্রহণ করেন। এর মধ্যে 20 জন বিনামূল্যে চশমা পেয়েছেন। এখানে তাৎক্ষণিক আয়ুষ্মান কার্ডের সুবিধা গ্রহণ করেছেন 20 জন। রক্তের মাধ্যমে সুগার পরীক্ষা এবং হিমোগ্লোবিন পরীক্ষা করেছেন আরও 40 জন। তথ্য অনুযায়ী মোট 211 জন এই সংস্থা উদ্যোগে হওয়া স্বাস্থ্য শিবির এবং আইনি শিবির থেকে পরিষেবা গ্রহণ করেছেন। এই আইনি এবং স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে সংস্থার সম্পাদক ডক্টর সন্দীপ রায়, সহ সম্পাদক আইনজীবী রতন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা এবং কাটুয়াছড়ার লাংলং হালাম কালচার সংস্থার সভাপতি সঞ্জয় হালাম এবং সকল সদস্যবৃন্দ। সেবা সূর্যের সংস্থার পক্ষ থেকে আজকে কাটুয়াছড়া গ্রামে একটা মেগা হেলথ কেয়ার এবং লিগ্যাল এইড ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল এবং এই অর্গানাইজেশনে আমাদেরকে সাপোর্ট করেছেন লাংলং কালচার অর্গানাইজেশন। ওনার সঙ্গে আমাদের প্রেসিডেন্ট আছেন সঞ্জয় হালাম এবং তার সঙ্গে অন্যান্যরা উপস্থিত আছেন। তাছাড়া আমাদের ধর্মনগরের ডাক্তারবাবুরা এসেছিলেন এই হেলথ ক্যাম্পে আমাদের সাহায্য করার জন্য এবং এই হেলথ ক্যাম্পে 40 জন পেশেন্ট টোটাল আইতে ছিল। 20 জনকে চশমা দেওয়া হয়েছে, 10 জনের ক্যাটারেটের প্রবলেম ধরা পড়েছে। মেডিসিনে 74 নম্বর পেশেন্ট দেখা হয়েছে। আয়ুষ্মান কার্ডে 20 জন এবং সুগার এবং এইচবি টেস্ট 40 জনের হয়েছে। তাছাড়া লিগ্যাল এইড ক্যাম্পে লিগ্যাল অ্যাওয়ারনেস নিয়ার অ্যাবাউট 17 নাম্বারস পিপুলের হয়েছে। এর মধ্যে কিছু পিআরটিসি প্রবলেম ছিল, কিছু ল্যান্ড প্রবলেম ছিল, কিছু পেনশনের প্রবলেম ছিল, তা সলভ করার চেষ্টা করা হয়েছে। আয়ুষ্মানের কার্ড বানিয়ে দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, আয়ুষ্মানের কার্ড 40 জনকে বানানো হয়েছে, 20 জনকে।